সো আশা করি সবাই ভালো আছেন। সো আজকের ক্লাসে আপনাদেরকে স্বাগতম। সো আজকের ক্লাসে আমরা সিএসএস এর এমন একটা বিষয় শিখব যেটা না জানলে মূলত আপনার সিএসএস কখনোই ঠিকভাবে কাজ করবে না। ওই জন্য আজকের ক্লাসের টপিক হচ্ছে আমাদের সিলেক্টর এবং স্পেসিফিসিটি। ওকে, সহজ ভাষায় যদি বলতে যাই, এইচটিএমএল এর কোনো জিনিসটাকে রং করব, তথা কোন জিনিসটা আমাদের সাইজে বড় হবে বা ছোট হবে, কোনটাকে আমরা হাইড করব, সেটাই মূলত আমরা সিলেক্টর দিয়ে ইন্ডিকেট করি, রাইট? এর আগের ক্লাসে অলরেডি আপনাদেরকে সিএসএস কি, কেন, কিভাবে ব্যবহার করতে হয়, ইনলাইন সিএসএস, ইন্টারনাল সিএসএস এবং এক্সটার্নাল সিএসএস এর একটি ব্রিফ ধারণা আপনাদেরকে দিয়ে দেওয়া হয়েছে এবং সহজে আপনাদেরকে কোডগুলো দেখানো হয়েছে। সো এটা হচ্ছে মূলত আমাদের সিএসএস এর কোড, যেটা আমরা এর আগের ক্লাসে করেছিলাম। তো আমরা আপাতত এটা লাগছে না, আমরা আমাদের এইচটিএমএল ফাইলটা খুলে নিই। ওকে, তো প্রথম কথা হচ্ছে সিলেক্টর মানে কি। এর আগের ক্লাসে আমরা বললাম সিলেক্টর মানে হচ্ছে নির্বাচনকারী। সিএসএস এর সিলেক্টর হলো এমন একটা জিনিস যেটা বলে দেয় যে এইচটিএমএল এর কোন পার্টিকুলার এলিমেন্টের উপর আমাদের সিএসএস এলিমেন্টগুলো কাজ করবে বা সিএসএস এর সিনট্যাক্সটা কাজ করবে। তো সিএসএস এর বেসিক সিনট্যাক্স হচ্ছে আপনার একটি সিএসএস এর যদি বেসিক সিনট্যাক্স বলি, তো প্রথমে আমরা যে কোনো এইচটিএমএল ট্যাগের ক্ষেত্রে আমরা প্রথমে যেটা করি সেটা হচ্ছে আমাদের একটি সিলেক্টর থাকবে। তো যেমন ধরেন ধরেন আমরা কোনো এইচটিএমএল টেক্সট লিখলাম। এবং সেই টেক্সটটাকে যদি আমরা স্টাইলিং করতে হয়, তাহলে আমরা ইন্টারনাল সিএসএস যেহেতু ব্যবহার করছি, তো আমরা জাস্ট স্টাইল ট্যাগ নেব। তো এগুলো ধারণা অলরেডি দিয়ে দিয়েছি। তো প্রথমে আমরা যেটা করি সেখানে আমরা ব্যবহার করি প্রথমে সিলেক্টর, এরপর সিলেক্টর। তো সিলেক্টর মূলত কি, এটা যেটা বলে দেয় যে এইচটিএমএল এর কোন পার্টিকুলার এলিমেন্টকে আমরা এলিমেন্টের উপর আমরা আমাদের সিএসএসটাকে অ্যাপ্লাই করব। সেটার জন্য আমরা এখানের মধ্যে পি ট্যাগটা নিলাম, এই যে পি ট্যাগ। পি এর মধ্যে আমরা কার্লি ব্র্যাকেট যেটাকে বলা হয় যে আপনার প্রপার্টি হাউস বা সিএসএস এর ঘর, যেখানের মধ্যে আমরা মূলত আমাদের সিএসএস অ্যাপ্লাই করব। সো এখানের মধ্যে আমরা মূলত আমাদের সিএসএসগুলো অ্যাপ্লাই করব। এবং অ্যাপ্লাই আমরা মূলত প্রপার্টি আর ভ্যালুর মাধ্যমে করি। তো প্রপার্টি হচ্ছে যেটা সিএসএসকে সে এবিলিটি দেয়, যে মানে কীরকম, যেমন প্রপার্টিজ বিভিন্ন ফরম্যাটের হতে পারে। যেমন ধরেন কালার, আমরা যদি কালার প্রপার্টি ব্যবহার করি এবং এখানে ভ্যালু দিই রেড, তাহলে আমাদের এই টেক্সটটি রেড কালার হয়ে যাবে। তো এটাই হচ্ছে সিএসএস এর একটি বেসিক সিনট্যাক্স, যেটা আমরা এর আগের ক্লাসেই দেখিয়েছি আপনাদের। সো এইচটিএমএল এলিমেন্ট কি, সিম্পলভাবে বলতে গেলে আমরা এইচটিএমএল ক্লাসের মধ্যে আপনাদেরকে সেটা জানিয়ে দিয়েছিলাম। এইচটিএমএল এলিমেন্ট হচ্ছে ওয়েব পেজের মধ্যে যেই লেখা, ছবি, বাটনস, লিঙ্ক, যেগুলো আমরা ওয়েব পেজের মধ্যে অ্যাড করি এবং অ্যাড করার জন্য আমরা মার্কআপ করি। তো যখন আমরা মার্কআপ করি সেগুলোকে আমরা এলিমেন্ট বলি, এবং পার্টিকুলার প্রতিটা এলিমেন্টসকেই আমরা সিএসএস এর মাধ্যমে স্টাইলিং করতে পারি। আর সেটার জন্য আমরা যেটা ব্যবহার করি সেটা হচ্ছে মূলত আপনার এলিমেন্ট সিলেক্টর। তো এলিমেন্ট সিলেক্টর মানে হচ্ছে এই যে সিনটেক্সটা, এটাকে মূলত আমরা এলিমেন্ট সিলেক্টর বলি, যেখানে আমরা একটা পার্টিকুলার এইচটিএমএল এলিমেন্টকে সিলেক্ট করে সেটার মধ্যে বিভিন্ন ধরনের প্রপার্টিস, সিএসএস এর প্রপার্টিসগুলোকে অ্যাপ্লাই করি। যেমন ধরেন কালার, আমার দরকার হলে আমি ফন্ট সাইজ অ্যাপ্লাই করতে পারছি। ফন্ট সাইজের মধ্যে আমরা চাইলে এটাকে 20 পিক্সেল করে দিতে পারি।
এভাবে আমরা ডিফারেন্ট ডিফারেন্ট প্রপার্টিসগুলোকে আমরা এখানে অ্যাপ্লাই করতে পারি, শুধু প্যারাগ্রাফ ট্যাগেই নয়, বিভিন্ন এইচটিএমএল ট্যাগের মধ্যে, মার্কআপ ট্যাগের মধ্যে আমরা এগুলোকে অ্যাপ্লাই করতে পারি। আর এগুলোকে একসাথে আপনার এলিমেন্ট সিলেক্টর বলা হয়। ওকে, সো আমরা এই এলিমেন্ট সিলেক্টর বলেন বা আপনার সিএসএস এর বেসিকটা অলরেডি কালকের ক্লাসে করে নিয়েছি। তো আজকের ক্লাসে এটাকে জাস্ট আপনাদেরকে একটা রিক্যাপ দিয়ে দিয়েছি বা রিভিউ দিয়ে দিয়েছি। সো আজকের ক্লাসে আমরা নতুনগুলো শিখব। সিলেক্টর অনেক ধরনের হয়ে থাকে, ক্লাস, আইডি, অ্যাট্রিবিউট, টাইপ, আর অনেক ফরম্যাটের সিএসএস সিলেক্টর হয়। দরকার উপর ভিত্তি করে আমরা এগুলো আমাদের প্রজেক্টসের মধ্যে ইউজ করি। তো যখন ক্লাস দিয়েই বললাম, তো আমরা ক্লাস দিয়ে বলি। সো সিএসএস এর মধ্যে ক্লাস কিভাবে ব্যবহার করে সেটা তো আপনারা জানেন। অ্যাট্রিবিউট, ক্লাস অ্যাট্রিবিউট নিয়ে তো অনেকের থেকে ধারণা আছে। আমরা এইচটিএমএল প্রজেক্ট বিল্ডিং এর সময় ক্লাস অ্যাট্রিবিউট প্রচুর ব্যবহার করেছি। তো সেটার একটা ধারণা দিয়ে দিই। ক্লাস হলো একটা নাম যেটা আমরা নিজেদের এইচটিএমএল এলিমেন্টকে ইউনিক করার জন্য দিই। এবং মজার ব্যাপার হচ্ছে, আমরা ক্লাস ধরেন বিভিন্ন এলিমেন্টকে আমরা সেম ক্লাসের নাম দিতে পারবো। যেমন এক্সাম্পল স্বরূপ এখানের মধ্যে আমার পি ট্যাগ আছে, যেমন ধরেন এখানে আমার পি ট্যাগ আছে। এরপর যদি আমি এখানের মধ্যে একটা ডিভ সেকশন নিই এবং সেই ডিভ সেকশনের মধ্যে আমি যদি আরেকটা পি ট্যাগ নিই এবং সেই পি ট্যাগের মধ্যে লিখলাম হ্যালো ওয়ার্ল্ড, ওকে, এবং সবগুলোতেই আমরা সেম ক্লাসটাকে যদি অ্যাপ্লাই করি, যেমন এখানের মধ্যে আমরা দিলাম ক্লাস, দিলাম যে আমি পি ট্যাগ, এখানের মধ্যেও আমরা ক্লাস দিলাম আপনার পি ট্যাগ। এতে করে কি হলো, আমরা ডিফারেন্ট সেকশনের মধ্যে সেম অ্যাট্রিবিউটগুলোতে আমরা সেম ক্লাসগুলোই অ্যাসাইন করলাম। এতে করে আমাদের একটা লাভ হয়ে গেল যে আমরা যখন ডিজাইন করব তখন আমরা আলাদা আলাদা সেকশনে থাকা এলিমেন্টসগুলোকে একসাথেই স্টাইলিং করতে পারবো। যেমন এক্সাম্পল স্বরূপ ধরে নেন আমরা এখানের মধ্যে এই সিনটেক্সটের জায়গায় যদি আমরা এখানে ক্লাস অ্যাসাইন করি, তো ক্লাস কীভাবে করে এটা আমরা এর আগের ক্লাসে একটা এক্সাম্পল দিয়েছিলাম, যে মানে কীভাবে ক্লাস, 1 মিনিট, ক্লাস কিভাবে অ্যাপ্লাই করে। তো ক্লাস ক্লাসের মধ্যে আমরা সিএসএস স্টাইলিং অ্যাপ্লাই করার জন্য মূলত আমরা ক্লাস সিলেক্টরগুলো ব্যবহার করি। তো ক্লাস, কোনো ক্লাসকে যদি সিলেক্ট করতে হয়, যেমন সিম্পলি জাস্ট ডিফারেন্স হচ্ছে আমরা ডট ব্যবহার করব এবং ডট ব্যবহার করে মূলত আমরা ক্লাসটাকে বুঝাই, যে মানে যেই সিএসএস প্রপার্টিতে আমরা ডট ব্যবহার করব সেই প্রপার্টিটা ক্লাসের ভ্যালুটাকে বুঝাবে। তো আমরা ডট ব্যবহার করে আমরা যদি এখন পি ট্যাগ দিই এবং এখানে আমরা জাস্ট সব কিছু সেমই থাকবে, চেঞ্জেস কিছু হবে না, জাস্ট আমরা এখানের মধ্যে আমাদের সিএসএস প্রপার্টিসগুলোকে অ্যাপ্লাই করে দেবো। যেমন ধরেন কালার দিলাম আপনার রেড, কালার ধরেন রেড দিলাম, টেক্সট অ্যালাইনমেন্ট দিলাম আমি সেন্টার। এগুলো অলরেডি আমরা এর আগে কালকের ক্লাসের মধ্যে অলরেডি দেখিয়েছি প্রপার্টিস, বেসিক প্রপার্টিসগুলো। আমরা টেক্সট না, ফন্ট সাইজ, আমরা ফন্ট সাইজ দিয়ে আপনার 25 পিক্সেল। ওকে, এখন যদি এটা একটা আউটপুট আমরা দেখতে চাই তো কীরকম লাগে আউটপুটটা দেখতে, আমরা দেখি। যেহেতু আমরা ক্লাসের মধ্যে অ্যাপ্লাই করলাম, এখন অনেকে বলতে পারেন যে স্যার আমরা যদি ট্যাগে অ্যাপ্লাই করি ক্লাসে কেন অ্যাপ্লাই করলাম, ট্যাগের মধ্যে অ্যাপ্লাই করা যায় যেমন রেড। সো এটার রিজন হচ্ছে আমরা সবসময় ট্যাগের মধ্যে ব্যবহার করতে পারবো না সিএসএস। যখন আপনারা প্রফেশনাল ওয়ার্কে যাবেন তখন আপনারা সিএসএস ট্যাগের মধ্যে অ্যাপ্লাই না করলেই ভালো। ছোটোখাটো প্রজেক্টে ঠিক আছে, বাট বড় প্রজেক্টগুলোতে ক্লাসগুলোকে আমরা ইউজ করি। এটার রিজন হচ্ছে, যেমন ধরেন আমরা এইচ ট্যাগ, পি ট্যাগ সব সেকশনসগুলোতেই ব্যবহার করব। ওয়েব পেজের প্রতিটা সেকশনের মধ্যেই আমরা ধরতে গেলে পি ট্যাগ, এই হেডলাইন ট্যাগ, ডিভ ট্যাগ, তারপর আপনার স্প্যান ট্যাগ, সেকশন ট্যাগ, আর্টিকেল ট্যাগ, এরকম অনেকগুলো ট্যাগ বিভিন্ন সেকশনে বিভিন্ন পেজে ব্যবহার করব। বাট প্রবলেম হচ্ছে যখন স্টাইলিং করার কথা আসবে তখন যদি আমরা পি ট্যাগের মধ্যে স্টাইলিং অ্যাপ্লাই করি তাহলে সেই ওয়েব পেজের যতগুলো পি ট্যাগ আছে সবগুলোতেই কিন্তু সেই স্টাইলিংটা অ্যাপ্লাই হয়ে যাবে, যেটা আমাদের জন্য প্রবলেমেটিক। বা আমরা যদি এক্সটার্নাল সিএসএস ব্যবহার করি তাহলে আরেকটা প্রবলেম হচ্ছে, প্রতিটা ওয়েব পেজের মধ্যে যতগুলো পি ট্যাগ আছে সবগুলোতে সেম স্টাইলিংটা অ্যাপ্লাই হয়ে যাবে। বাট আমরা চাচ্ছি পার্টিকুলার সেকশনসগুলোকে ক্লাস দিয়ে ডিভাইড করে দিতে। অর্থাৎ ধরে নেন হিরো সেকশনের মধ্যে যে পি ট্যাগ আছে, প্রতিটা ওয়েব পেজের হিরো সেকশনের পি ট্যাগটাকে আমরা ক্লাস দিলাম হিরো সেকশন,
তাহলে সিএসএসটা অ্যাপ্লাই আমরা করব যে সেই হিরো সেকশনটার মধ্যে। এতে করে কি হবে, বাকি যে পি ট্যাগগুলো আছে সেগুলো কিন্তু অথেন্টিক থাকবে, সেগুলোর মধ্যে কোনো প্রকার সিএসএস অ্যাপ্লাই হবে না। সিএসএসটা শুধু অ্যাপ্লাই হবে যেখানে আমাদের দরকার। এছাড়া আমরা আরেকটা সিলেক্টর ব্যবহার করি যেটা হচ্ছে আইডি। তো আইডি হলো একদম ইউনিক নাম। ধরতে গেলে আপনার একটা সেকশনকে আপনি একটাই ইউনিক নাম দেবেন, বাট প্রতিটা ওয়েব পেজে আপনি আইডি, বা বলতে পারেন প্রতিটা সেকশনের জন্য আপনি একবারই আইডিকে ব্যবহার করতে পারবেন। জাস্ট এক্সাম্পল স্বরূপ ধরেন আমরা এখানে পি ট্যাগটাকে চেঞ্জ করে যদি আমরা এখানে আইডি করে দিই, মানে ক্লাসটাকে চেঞ্জ করে আমরা আইডি করে দিলাম, সো আমরা এটাকে জাস্ট পি ট্যাগটাকে আইডি করে নিলাম। সো এখানে এখন যদি আমরা দেখি তাহলে বাকি সবগুলোতে অ্যাপ্লাই হচ্ছে, বাট এটাতে অ্যাপ্লাই হচ্ছে না। সো আমরা দেখি সিএসএসটা, সো এখানের মধ্যে সিএসএসটা অ্যাপ্লাই হচ্ছে না যেহেতু আমরা ট্যাগ। তো আইডিটা হচ্ছে প্রতিটা সেকশনের জন্য কিন্তু আপনার ইউনিক হবে, অর্থাৎ যেমন আমরা ক্লাস কিন্তু প্রতিটা পি ট্যাগের মধ্যে সেম ক্লাস দিতে পারবো, বাট আইডি সেম হবে না। একটা সেকশনের জন্য বা একটা ট্যাগের জন্য আপনি একবারই আইডিকে ইউজ করতে পারবেন। তো আইডিটা ব্যবহার করার কারণ কি, এটা হচ্ছে মূলত ইউনিক রিজনের জন্য, যাতে মিলিয়ে না যায়। তো অনেক সময় আমরা কি করি, পার্টিকুলার কিছু সেকশন থাকে যেমন ধরেন অ্যাবাউট আস, বা ধরেন হিরো সেকশনের মধ্যে থাকা ওয়েলকাম মেসেজ, তো সেগুলোকে আমরা ইউনিক করার জন্য আইডিটাকে ব্যবহার করি। কিন্তু আইডিটা আমরা শুধু একবারই ইউজ করতে পারবো, অর্থাৎ পরবর্তী সেকশনের মধ্যে আমরা সেই আইডিটা, যেমন ধরেন আমি এখানে আইডি দিলাম যে পি ট্যাগ, এখন আমি এখানে যদি আরেকটা প্যারাগ্রাফ ব্যবহার করি এবং সেখানে যদি আমি আইডি পি ট্যাগ দিই তবে সেটা অ্যাকসেপ্টেড হবে না, যেহেতু আইডি শুধু একবারই এবং প্রতিটা ট্যাগের জন্য একবারই ইউজ করা যাবে, ইউনিক। সো সিএসএস এর মধ্যে আইডির মধ্যে অ্যাপ্লাই করার জন্য যেমন আমরা যেটা ব্যবহার করি সেটা হচ্ছে হ্যাশ রুল। যেমন ক্লাসের ক্ষেত্রে আমরা কি করি, ডট ব্যবহার করি, বাট ট্যাগের ক্ষেত্রে মানে আপনার আইডির ক্ষেত্রে আমরা যেটা ব্যবহার করবো সেটা হচ্ছে হ্যাশ। আমরা হ্যাশ দিয়ে জাস্ট আইডিটা লিখবো পি ট্যাগ। সিমিলার, চেঞ্জেস কিছু নেই, জাস্ট আপনার বেসিকটাই থাকবে। আমরা কালার দিয়ে দিলাম ধরেন গ্রিন, এবং টেক্সট অ্যালাইনমেন্ট দিয়ে দিলাম সেন্টারি। সো আমরা জাস্ট এবার দেখি এক্সাম্পলটা দেখতে কীরকম, দেখেন সিমিলারই, বাস্ট ডিফারেন্স হচ্ছে যখন আমরা ক্লাস ব্যবহার করব তখন আমরা ডট ব্যবহার করব, আর যখন আমরা আইডি ব্যবহার করব তখন আমরা পি ট্যাগের আইডি ব্যবহার করব তখন আমরা হ্যাশ ব্যবহার করব। সো ক্লাস আর আইডির মধ্যে ডিফারেন্সটা বলে দিই, ক্লাস আমরা একই টাইমে অনেক জায়গায় অ্যাপ্লাই করতে পারবো, কিন্তু আইডি আমরা এক জায়গাতেই ব্যবহার করতে পারবো। এটাই হচ্ছে আপনাদের একটা বেসিক ধারণা যে যে আইডি আমরা পার সেকশন একবার ইউজ করতে পারবো। মানে একবার যদি কোনো আইডি ইউজ হয়ে যায় সেটাকে আমরা পরবর্তী সেকশনে বা পরবর্তী অন্য কোনো ট্যাগের মধ্যে সেই নামটা ইউজ করতে পারবো না। কিন্তু ক্লাস আমরা অনেক জায়গায় একই টাইমে অনেক সেকশনে বা অনেক ওয়েব পেজের মধ্যে অ্যাপ্লাই করতে পারবো, আমাদের কোনো বাধ্যবাধকতা নেই। তো বেশি অনেক ক্ষেত্রে আমরা ক্লাসটাকে বেশি প্রেফার করি, বাট আইডিটাকেও প্রেফার করি। আইডিটা প্রেফার করি ইউনিক আইডেন্টিফিকেশনের জন্য, যেমন অনেক ক্ষেত্রে আমরা আইডিটাকে ইউজ করি, আপনাকে এইচটিএমএল ক্লাসেও বলেছিলাম। প্রথমত সিএসএস অ্যাপ্লাই করার জন্য তো ঠিকই, সাথে সাথে আবার অনেক সময় আমরা ডেটাবেস রিলেটেড কাজের জন্য কিন্তু আইডিটাকে অ্যাপ্লাই করি। এছাড়া পিএইচপির মধ্যে আইডিটা বেশি ইউজ করি, যেমন বিভিন্ন এরিয়াসগুলোকে টিকমার্ক করার জন্য আমরা আইডিটাকে ব্যবহার করি যাতে সহজ হয়। এবং ক্লাসের চিহ্ন হচ্ছে আপনার ডট, ক্লাস অ্যাড করবেন ডট দিয়ে, যেখানে হ্যাশ ব্যবহার করবেন আইডির জন্য। আশা করি এতটুকু বুঝে গেছেন। তো এবার আমরা যেটা শিখবো সেটা হচ্ছে অ্যাট্রিবিউট। সো অ্যাট্রিবিউট কি, এইচটিএমএল ট্যাগকে এবিলিটি প্রদান করার জন্য আমরা কিছু অ্যাট্রিবিউটস ব্যবহার করি, যেগুলো হচ্ছে এইচটিএমএল এর কিছু বিল্ডিং ফাংশন, রাইট? এটা আমরা অলরেডি বলে দিয়েছি। এই সকল বিল্ডিং ফাংশনসগুলোকে আমরা অ্যাপ্লাই করে আমরা আমাদের প্রজেক্টসের রিচ ইনক্রিজ করতে পারি, বা বলতে পারেন আপনাদের প্রজেক্টসগুলোকে আরও ক্রিয়েটিভ করতে পারি। কোথাও যদি লিঙ্ক অ্যাড করতে হয় আমরা লিঙ্ক অ্যাড করি, সেই লিঙ্কে যদি আরও অ্যাডভান্স বানাতে হয় তাহলে সেখানে স্টাইল অ্যাট্রিবিউট ব্যবহার করে সিএসএস ডাইরেক্ট অ্যাপ্লাই করি লাইনের মধ্যে, যেটাকে আমরা ইনলাইন সিএসএস বলি। ওকে,
সো সেটা আলাদা বিষয়, সেটা আমরা এর আগের ক্লাসে বললাম। সো এবার আমরা চাইলে অ্যাট্রিবিউটকে ব্যবহার করেও কিন্তু কালার করতে পারি। এটার একটা লাভ হচ্ছে, এটা কিছুটা ক্লাসেরই মতো, জাস্ট ডিফারেন্স হচ্ছে আমরা যদি অ্যাট্রিবিউট ব্যবহার করি তাহলে আমাদের একটা লাভ হচ্ছে যে, যেমন ধরে নেন, আচ্ছা আমরা এখান থেকে একটা স্পেস নিয়ে নিই, হ্যাঁ। So, আমরা যদি অ্যাট্রিবিউট ব্যবহার করি তাহলে একটা লাভ হচ্ছে, সেই সেম অ্যাট্রিবিউটটা আমরা যেখানে যেখানে অ্যাপ্লাই করেছি সেই প্রতিটা পার্টিকুলার এরিয়ার মধ্যে কিন্তু আমাদের স্টাইলিংটা অ্যাপ্লাই হবে। এই জন্য মূলত আমরা অ্যাট্রিবিউট স্টাইলিংটাকে ইউজ করি। এই ক্ষেত্রে যেমন ধরেন, এটা অ্যাট্রিবিউটটা আমরা মূলত ফর্মের ক্ষেত্রে করে থাকি। যেমন আপনারা হয়তো জানেন, একটা ফর্ম তৈরি করতে অনেকগুলো সেকশনস আমরা বানাই। যেমন এক্সাম্পল স্বরূপ ধরেন আমার থেকে একটা ফর্ম আছে, যেমন এই ফর্মটা বানাতে আমাকে অনেকগুলো সেকশন অ্যাড করতে হয়েছিল। যেমন এক্সাম্পল স্বরূপ আমরা একটা ফর্ম দেখাই, যেমন রেজিস্ট্রেশন ফর্ম, যেটা এটা একটু দেখেন। তো এখানের মধ্যে অনেকগুলো সেকশন আছে আপনার। আর জেনারেলি যখন আপনি ক্লায়েন্টের জন্য, যেমন ধরুন বিভিন্ন স্কুলের জন্য বা বিভিন্ন অর্গানাইজেশনের জন্য যখন ফর্ম বানাবেন, ফর্মগুলো অনেক লম্বা হবে। যেমন দেখেন, এটি একটি এইচটিএমএল ফর্মেটে তৈরি করা ফর্ম। এখানে অনেকগুলো সেকশন, প্রায় অনেক। আর এই সেকশনসগুলো ফিল করতেই আমার প্রায় অনেক কষ্ট হয়েছে। তো এগুলোর জন্য আমাকে অনেকগুলো সেকশন, প্রায় ধরতে পারেন অ্যারাউন্ড, অনেক বেশি হবে, অ্যারাউন্ড প্রায় 300-র কাছাকাছি লাইন টাচ করেছে আপনার এই সেকশনসগুলো। তো এইগুলোতে আমরা কিছু অ্যাট্রিবিউট স্টাইলিং অ্যাপ্লাই করলাম। তো অ্যাট্রিবিউট স্টাইলিংটা কি? যেমন প্রথমত এই বর্ডার রেশিও, তারপরে এই যে এখানের মধ্যে কালার কোথায় কোথায় অ্যাপ্লাই হবে, বর্ডার রেশিও, টেক্সটগুলো কীভাবে দেখাবে, এছাড়া এগুলো অ্যালাইনমেন্ট কীভাবে হবে, এখানের মধ্যে শ্যাডো অ্যাড করা। তো এই টাইপের জিনিসগুলোর জন্য আমরা মূলত অ্যাট্রিবিউট স্টাইলিংটা অ্যাপ্লাই করেছি। তো এখানে আমরা অ্যাট্রিবিউট স্টাইলিং, অ্যাট্রিবিউট সিলেক্টর ব্যবহার করেছি সিএসএস এর জন্য। এছাড়া আমরা ক্লাস সিলেক্টরটাও ব্যবহার করেছি। ক্লাস ব্যবহার করেছি মূলত ইনার সেক্টরগুলোকে ডিজাইন করার জন্য, যেখানে অ্যাট্রিবিউট ব্যবহার করেছি আউটার সেক্টর, যেমন বর্ডার, এছাড়া ব্যাকগ্রাউন্ডের মধ্যে যে শ্যাডো অ্যাড করা, এই রিলেটেড। তারপরে এখানে যে সার্কুলার যে ডিজাইনটা, মানে রেডিয়াস সার্কুলার করা, তো এই ক্ষেত্রে আমরা ব্যবহার করেছি আপনার মূলত অ্যাট্রিবিউটটা। তো অ্যাট্রিবিউটটা জেনে রাখা ভালো। এটা অনেকের থেকে হয়তো মানে অদরকারি লাগতে পারে, বাট রিয়ালিটি হচ্ছে এটা অনেক কাজে আসে। যেমন ধরেন, যদি আমি একটা ইনপুট নিই, একটা ফর্মেরই এক্সাম্পল দিই, যে ইনপুট নিলাম, এখন ইনপুটের মধ্যে আমরা টাইপ হিসেবে দিলাম টেক্সট, আমরা দিলাম আমরা টেক্সট দিলাম নেম, আমরা কি দিতে পারি, নেমই দিই, অত লাগছে না। সো এখন যদি আমরা এখানে অ্যাট্রিবিউট সিলেক্টর ব্যবহার করি, তো এখানে লাভটা কী হবে সেটার একটা এক্সাম্পল দিয়ে দিই। যেমন ধরেন, এই যে একটা এরকম খালি ঘর তৈরি হলো, এটা নেম, এই যে নেম। সো আমার কথা হচ্ছে, আমরা এখন এই সিমিলার ফরম্যাটে, মানে সিমিলার অ্যাট্রিবিউটটা, মানে টাইপ অ্যাট্রিবিউটের এই যে টেক্সট ভ্যালুটা, আপনারা সবসময় মনে রাখবেন, আমরা সিএসএস কিন্তু ভ্যালুর মধ্যে অ্যাপ্লাই করি, ভ্যালুর উপর। চাই সেটা ক্লাস হোক, আইডি হোক, আমরা কিন্তু ডাইরেক্ট ক্লাস লিখে ক্লাসের উপর অ্যাপ্লাই করি না, আমরা কি করি, সেই ক্লাসের ভ্যালুটার উপর সিএসএস অ্যাপ্লাই করি। তো এটা অনেকের কনফিউশন থেকে যাবে যে স্যার অ্যাট্রিবিউট মানে, অ্যাট্রিবিউট সিলেক্টর মানে তো তাহলে আমি শুধু টাইপ লিখে, টাইপ মানে যেখানে যেখানে আমি টাইপ ব্যবহার করেছি সেখানে সেখানে আমি টাইপ লিখে টাইপের উপর অ্যাট্রিবিউট সিএসএস অ্যাপ্লাই করবো না। আপনি আসলে সিএসএস অ্যাপ্লাই করবেন ভ্যালুটার উপর। আমরা ভ্যালুটাকে লিখে সেটার উপর অ্যাপ্লাই করব, অ্যাট্রিবিউটের সিএসএস অ্যাপ্লাই করব। ওকে, এখানে একটা প্রবলেম হচ্ছে কি এর মধ্যে, মনে হয় কিটা একটু চেক করে দেখতে হবে। আচ্ছা, এটা চেক করে দেখা যাবে, সমস্যা নেই। সো এতটুকু বোঝা গিয়েছে। সিএসএস এর মধ্যে অ্যাট্রিবিউট সিলেক্টর হিসেবে আমরা একটা বেসিক সিনট্যাক্স অ্যাপ্লাই করব। যেমন ধরেন, আমরা এগুলো থাকুক, আমরা একটু নিচে যাই। সো কি করা যায়, হ্যাঁ। সো আমরা যেটা করব, আমরা হচ্ছে এখানের থেকে একটু স্পেস নিই, আমরা এখানে যাই, এখানের মধ্যে আমরা মূলত অ্যাট্রিবিউট অ্যাপ্লাই করার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে, প্রথমত আমরা আমাদের ধরনটা কি, আমাদের প্রথমে আমরা ইনপুট ট্যাগকে শোকেস করবো, যেহেতু অ্যাট্রিবিউট, তো আমরা এখানে ইনপুট ট্যাগ ব্যবহার করছি। এখন যদি আপনারা এখানে ইনপুট ট্যাগের জায়গায় আপনি যদি অন্য কোনো ট্যাগ ব্যবহার করেন, যেমন ধরেন H1 ট্যাগ ব্যবহার করেন বা P ট্যাগ ব্যবহার করেন, তথা আপনি যদি ফর্ম ট্যাগ ব্যবহার করেন বা ফিল্ড সেট ট্যাগ ব্যবহার করেন, তাহলে ইনপুটের জায়গায় আপনি শুধু সেই ট্যাগটার নাম লিখবেন। ওকে, আমরা এখানের মধ্যে মূলত ইনপুটের, আমরা বলতে চাচ্ছি যে ইনপুটের টাইপ যে অ্যাট্রিবিউট আছে সেটার ভ্যালুকে
ভ্যালুতে তুমি এই সিএসএসটাকে অ্যাপ্লাই করো। এটা হচ্ছে সিম্পল প্রম্পট, যে ইনপুটের টাইপ অ্যাট্রিবিউট যেটা আছে সেটার ভ্যালুতে সিএসএস অ্যাপ্লাই হবে। এটার জন্য আমরা প্রথমে লিখব ইনপুট, এখানের মধ্যে আমাদের কোনো ডট টট দিতে হচ্ছে না, আমরা জাস্ট লিখব ইনপুট, দ্বিতীয় বন্ধনী যেটা, এটা দ্বিতীয় বন্ধনী, অ্যাকচুয়ালি এটা তৃতীয় বন্ধনী। সো তৃতীয় বন্ধনী যেটা, সেখানের মধ্যে আমরা লিখে দিব টাইপ। এবার আমরা আমাদের টাইপের ভ্যালুটা লিখব কোটেশন দিয়ে, সরি সিঙ্গেল কোটেশন, কোটেশন দিয়ে আমরা আমাদের টাইপের ভ্যালুটা লিখব টেক্সট। বাস, এটা হচ্ছে সিম্পল সিনটেক্স, এখানে আর কিছু না। এরপর বাকি সব কিছু সেমই, সেম রুল। আমরা এখানে আর কিছু করব না, আমরা জাস্ট লিখব বর্ডার 2 পিক্সেল সলিড ব্লু। এবার দেখি কাজ হয় নাকি। এই যে দেখেছেন জিনিসটা এসে গেল। সো এখানে আমরা মূলত কি করলাম, জাস্ট লিখলাম যে ইনপুটের টাইপ যে অ্যাট্রিবিউটটা আমি অ্যাপ্লাই করেছি সেটার টেক্সট ভ্যালুতে আপনি সিএসএস অ্যাপ্লাই করুন, জাস্ট বেসিক একটা রুল। সো এটা হচ্ছে আপনার অ্যাট্রিবিউট সিলেক্টরের একটা ধারণা। তো আমরা অ্যাট্রিবিউট সিলেক্টর আগে বলে রাখলাম অনেক কাজে অ্যাপ্লাই করি। আমরা ধরেন একটা পুরো ফর্ম বানানো, এখন তো ওটাকে আর স্ক্রোল করে করে খুঁজে খুঁজে সিএসএস অ্যাপ্লাই করা খুব কষ্টের। তো আমরা জাস্ট নোট ডাউন করে রাখবো কোথায় কোথায় আমরা টেক্সট অ্যাপ্লাই করেছি, মানে কতটা জায়গায় আমরা ভ্যালু দিয়েছি টেক্সট অ্যাট্রিবিউটের, আর কোথায় কোথায় আমরা ভ্যালু দিয়েছি ইমেল, বা কোথায় দিয়েছি, যেমন টেক্সটটা আমরা অনেক জায়গায় ব্যবহার করি। এর আগের ক্লাসে আপনার এইচটিএমএল এর লাস্ট ক্লাস যেটা, 6th ক্লাস যেটা, সেটার মধ্যে ফর্ম বিল্ডিংয়ে দেখিয়েছিলাম যে আমরা টেক্সটের মানে টেক্সট ভ্যালুটা ব্যবহার করেছি আপনার এই অ্যাট্রিবিউট টাইপ অ্যাট্রিবিউটের টেক্সট ভ্যালু দিয়েছি আপনার কিসে কিসে, ইউজার নেম, নাম, ফার্স্ট নেম, লাস্ট নেম, তারপর আরও অনেক জায়গায় যেমন আপনার মেসেজ সেকশন, ওখানের মধ্যে কিন্তু আমরা টেক্সটটা ব্যবহার করেছি। আর আমরা চাচ্ছি যে যেখানে যেখানে আমরা টেক্সট ব্যবহার করেছি, ভ্যালুটা ব্যবহার করেছি, সেখানে সেখানে আমরা সিএসএস অ্যাপ্লাই হবে। তখন আমরা অ্যাট্রিবিউটগুলো ব্যবহার করি বিভিন্ন কিছু বিভিন্ন কাজে। শুধু যে আপনি একটা দিয়ে সব কাজ করতে পারবেন এমন না। যখন আপনাকে প্রফেশনাল ওয়ার্ক স্টেশনে আসতে হবে, লাইনে আসতে হবে, তখন আপনাকে প্রতিটা এরিয়ার মধ্যে এই কোডগুলোকে অ্যাপ্লাই করতে হবে এবং বিভিন্ন ফর্মেটে অ্যাপ্লাই করতে হবে। যেমন এক্সাম্পল একটা দিলাম, আমরা এখানের মধ্যে আমরা ফর্ম একটা বানিয়েছিলাম সিমিলার। এবার আমরা যেটা শিখবো, এটা আমরা কিন্তু এইচটিএমএল শুরুর দিকের ক্লাসে একবার দেখিয়েছিলাম বাটনের, যেটাকে বলা হয় যে আপনার পেসেডো ক্লাস। তো প্যাসেডোর অর্থ হচ্ছে যে নকল করা। এখন নকল করা হচ্ছে আপনি প্রথমে সিএসএস অ্যাপ্লাই করে দেবেন, পরে সেই সিএসএসটার আরেকটি ভার্সন তৈরি করবেন, যে ভার্সনের মধ্যে আপনি অন্য একটা সিএসএস মানে বিশেষ অবস্থা প্রয়োগ করবেন। তো এলিমেন্টের যখন আমরা বিশেষ অবস্থা প্রয়োগ করি তখন সেটাকে আমরা মূলত প্যাসেডো ক্লাস বলি। যেমন ধরে ধরে নেন আমরা একটা দেখিয়েছিলাম বাটন রিলেটেড সিএসএস, তো আমরা এটা করি। সো আশা করি এতটুকু বুঝতে পেরেছেন প্যাসেডো ক্লাসের ধারণা কি। তো আমরা প্যাসেডো ক্লাসের একটা এক্সাম্পল নিই, যেমন হ্যাঁ, এখানের মধ্যে আমরা একটা বাটন তৈরি করি। প্রথমত আমরা ধরেন বাটন নিলাম, বাটনের মধ্যে আমি কি লিখতে পারি, বাটন লিখলাম ডেমো। ওকে, জাস্ট বাটন। এখানের মধ্যে আমাদের আর সেরকম কিছু অ্যাপ্লাই করতে হচ্ছে না। তো আমরা জাস্ট এখানে কি করব, বাটনের অ্যাপ্লাই করার জন্য আমরা জাস্ট বেসিক লিখবো, বাটন। বাটন লিখে আমরা একটা বেসিক সিএসএস এখানে অ্যাপ্লাই করব। যেমন ধরেন আপনার কালার, আমরা টেক্সট কালার দিই হোয়াইট, আমরা ব্যাকগ্রাউন্ড কালার দিই আপনার গ্রিন। তো আমরা এটা এক্সাম্পলটা দেখি, দেখতে কীরকম লাগছে। সো আমরা যদি এটা দেখি, বাটন জাস্ট দেখতে এরকমই, দেখবেন খুব সুন্দর দেখতে, যে একটা ক্লিক হচ্ছে, ক্লিকিং ভাব আসছে, খুব সুন্দর দেখতে। তো এবার আমরা কি করব, আমরা চাচ্ছি এখানের মধ্যে আমরা প্যাসেডো এফেক্ট দেবো। তো প্যাসেডো এফেক্ট দেওয়ার জন্য আমরা
এখানে জাস্ট লিখবো, আবার আমরা লিখবো বাটন। বাটন লেখার পর আমরা জাস্ট এখানে কোলন ব্যবহার করে যেমন ধরেন আমি চাচ্ছি যে কোনো ব্যক্তি যদি আমার বাটনের উপর টাচ করে, মানে ক্লিক না, জাস্ট এভাবে ধরলে যাতে এটা কালার চেঞ্জ হয়ে যায়, তো আমরা এখানের মধ্যে ধরেন লিখলাম এভাবে হভার। হভার দিয়ে আমরা এখানের মধ্যে আগে আমরা করে ফেলি, তারপর এটা আপনাদেরকে বোঝাচ্ছি যে মানে মূলত আমরা কী করলাম। রেড দিলাম জাস্ট, ওকে। এবার এটা একটু দেখি হয় নাকি। এ দেখেছেন, জাস্ট দেখেন টেক্সট কালার রেড হয়ে যাচ্ছে। সো এটাকে মূলত প্যাসেডো ক্লাস বলে। সো আমরা প্যাসেডোর মধ্যে করলামটা কি, প্রথমত আমরা আগে একটা সিএসএস অ্যাপ্লাই করলাম, এটা হচ্ছে আমাদের প্রথম অবস্থা। তো আমরা একটা শর্ত তৈরি করলাম যে প্রথম অবস্থা, বাটনটা মূলত প্রথম অবস্থাকে বোঝাচ্ছে, হচ্ছে প্রথম অবস্থার পরিপ্রেক্ষিতে কেউ যদি দ্বিতীয় অবস্থাটাকে অ্যাক্টিভ করে তখন আমার টেক্সটের কালার রেড হয়ে যাবে। সিম্পল, প্রথম অবস্থার পরিপ্রেক্ষিতে, এই ডটটা মূলত আপনার পরিপ্রেক্ষিতে, মানে পরিপ্রেক্ষিতে যদি দ্বিতীয় অবস্থাটা বা বিশেষ অবস্থা যেটা মানে হভার, বিশেষ অবস্থাটা আমাদের অনুসরণ করা হয় বা সূচনা করা হয়, তখন আমাদের টেক্সটের কালার রেড হয়ে যাবে। আর নইলে আমি আরেকটা করতে পারি, আমরা এখানে দিলাম ব্যাকগ্রাউন্ড কালার, আমরা ব্যাকগ্রাউন্ড কালার অ্যাড করি। ব্যাকগ্রাউন্ড কালার আমাদের ব্লু হবে, টেক্সট কালার আমাদের ইয়েলো হবে, ওকে। এবার দেখি, যেটা সিম্পল শর্ত, সিএসএস শর্ত, এই যে যেমন দেখেন, এই দেখছেন খুব সুন্দর। তো এইভাবে আপনারা চাইলে এই যে এইভাবে করে আপনারা কাজ করতে পারবেন। এতে করে আমাদের এখানে একটা অ্যাম্ব্রোস এফেক্টও এসে গেল, কারণ আমরা এখানের মধ্যে কিছুটা বর্ডার্স অ্যাড করলাম, এখানের মধ্যে এই যে বর্ডার্সগুলো অ্যাড করলাম। সো আশা করি বুঝতে পেরেছেন, কঠিন কিছু না। সো প্যাসেডো ক্লাসের মধ্যে কিছু কমন প্যাসেডো ক্লাস হচ্ছে, একটা হচ্ছে আপনার হভার, অ্যাক্টিভ, ফোকাস। হভারটা তো আপনারা বুঝে গেলেন যে কী কাজ করে। অ্যাক্টিভটা মানে হচ্ছে সর্বদা চালু থাকবে, যেমন আমরা তাও দেখি যে আমরা যদি অ্যাক্টিভ ব্যবহার করি তাহলে কীরকম হয়। প্র্যাকটিস করি, এক্সাম্পল দিই, অ্যাক্টিভ দিলাম, এখন অ্যাক্টিভটা দেখি কীরকম এফেক্ট আনে। সো অ্যাক্টিভটা হচ্ছে যখন হভার করলে না, যখন আপনার এই বাটনটা অ্যাক্টিভ থাকবে তখন এটা নিজের কালার চেঞ্জ করবে। তো এটা মূলত আমরা ন্যাভিগেশন বারগুলোতে ব্যবহার করি, মানে যে যেমন ধরেন আমরা একটা ন্যাভিগেশন বারের এক্সাম্পল দেখাই, এই সেম জিনিসটা আমরা এখানে অ্যাপ্লাই করলাম, যে আমরা যেই সেকশনে থাকবো শুধু সেই সেকশনটার কালার চেঞ্জ হবে। যেমন ধরেন আমি যদি এখানে বাংলাদেশ বা ধরেন বিশ্বে, যেমন দেখছেন হভারে আমাদের এখানে কালার চেঞ্জ হচ্ছে, রাইট। এখন আমরা এই সেকশনে গেলাম, দেখেছেন, কারণ এই সেকশনটা আমাদের এখানে এখন অ্যাক্টিভ আছে, অ্যাক্টিভ আছে বলে আমাদের এখানে এটার কালার ইয়েলো হয়েছে। তো আমরা এখানের মধ্যে দুটোটাই অ্যাপ্লাই করলাম, আমরা দুইটা প্যাসেডো ক্লাস এখানে অ্যাপ্লাই করলাম, একটা হচ্ছে আপনার হভার, আরেকটা হচ্ছে আপনার অ্যাক্টিভ, দুটোটাই আমি অ্যাপ্লাই করেছি। সিমিলারভাবে আমাদের আরেকটি আছে আপনার ফোকাস। সো ফোকাসটা কী করে সেটাও দেখিনি, পরীক্ষা করি, পরীক্ষা যত করবেন তত শিখবেন। সো ফোকাসটার কাজ হচ্ছে এই যে যেমন দেখেছেন, ফোকাসটা জন্য আমাদের বাটনটাকে অ্যাক্টিভ থাকার দরকার নেই, আমরা একবার অ্যাপ্লাই করলাম হয়ে গেছে, এই যে একবার অ্যাপ্লাই করলাম হয়ে গেছে, প্রতি ক্লিকে একবার অ্যাপ্লাই করলাম হয়ে গেছে। সেটা ডিফারেন্সটা কি, এই যে একবার ক্লিক করলাম এরকম, আবার ক্লিক করলাম চেঞ্জ হচ্ছে না, আমরা আবার রিফ্রেশ দিলাম আবার গ্রিন হলো। সো এটা হচ্ছে ফোকাসের কাজ। তো আশা করি আপনারা প্যাসেডো কোডের একটা ধারণা পেয়ে গেলেন। সো এবার আমরা যেটা শিখবো সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কারণ এটা জেনারেলি অ্যাডভান্স সিএসএস এর মধ্যে শেখানো হয়, যেটাকে আমরা রুট ভেরিয়েবল বলি। তো আপনারা হয়তো এটা ধারণা পাননি বা অনেকে হয়তো জানেন না, বা মোস্টলি জুনিয়র ডেভেলপাররা রুট ভেরিয়েবলটাকে বাইপাসই করে, কারণ এটা দেখতে কিছুটা একটু মানে কঠিন টাইপের বা বলতে পারেন কনফিউশন টাইপের লাগে। সো ভেরিয়েবলের ধারণা আশা করি আপনাদের থেকে আছে, নাহলে আমি একটা ধারণা দিয়ে দিই। ভেরিয়েবল মানে হচ্ছে আপনার পিসির মেমোরিতে একটা বিশেষ বক্সের মতো বা একটা বিশেষ মেমোরিতে বরাদ্দ করা জায়গা। এবার সেই জায়গাটাকে একটা বক্সের সাথে তুলনা করেন, যেখানের মধ্যে আপনি আপনার দরকারের উপর ভিত্তি করে অনেকগুলো সিএসএস এর কাস্টম প্রপার্টি তৈরি করে রাখবেন। একটা জিনিস খেয়াল করবেন, আমি কাস্টম প্রপার্টি বলেছি, কাস্টম প্রপার্টি তৈরি করে রাখতে পারবেন বা কাস্টম রুল তৈরি করে রাখতে পারবেন। দরকারের ভিত্তিতে আপনি সেই রুলগুলো আপনার প্রজেক্টের বিভিন্ন অংশে ব্যবহার করতে পারবেন। এটাই হচ্ছে মূলত রুট ভেরিয়েবলের একটা ধারণা। সো রুট ভেরিয়েবলের ধারণা দেওয়ার জন্য আমরা একটা কাজ করি, আমরা এগুলো থাকো, আমরা জাস্ট নিচে যাই। রুট ভেরিয়েবল জেনারেলি সিএসএস ফাইলের একদম উপরের দিকে করে, তো আমরা একদম উপরের দিকেই করি।
সো আমরা এখানে উপরের দিক থেকে করার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে সিমিলার, জাস্ট আমরা লিখব রুট। রুট লিখে আমরা এখানে থার্ড ব্র্যাকেট নেব বা কার্লি ব্র্যাকেট নেব। এবার এখানের মধ্যে আমরা মূলত আমাদের ভেরিয়েবলস, চাইল্ড ভেরিয়েবল অ্যাসাইন করব। সো রুটকে যদি আমরা বলি, রুট হচ্ছে একটা প্যারেন্ট ভেরিয়েবল, এবং এই প্যারেন্ট ভেরিয়েবলের আন্ডারে অনেকগুলো ছোট ছোট চাইল্ড ভেরিয়েবল থাকবে বা চাইল্ড ক্লাস থাকবে, যেগুলোকে আমরা ইউজ করব। তো ইউজ করার ধারণাটাও আপনাকে দিয়ে দিই, যে ধরেন আমি কিছু পার্টিকুলার, মানে এগুলোকে আমরা এভাবেও বলতে পারি, যেমন আপনারা হয়তো জান নাকি জানেন না, ওয়ার্ডপ্রেসে গ্লোবাল ফন্ট বা গ্লোবাল সাইজ একটা মানে অ্যাসাইন করা থাকে, মানে সব কিছুর জন্য ওইটা ফিক্সড। তো আমরা কিছু ফিক্সড কালার, যেমন ধরেন আমরা কিছু ফিক্সড কালার অ্যাড করি, যে মেইন কালার, মেইন কালার, আমরা মেইন কালারটা দেবো। ধরেন আপনার যেমন মেইন কালারটা কিন্তু কাস্টম, মানে এটা আমি নিজে বানিয়েছি, এটা এখানে আগের থেকে নেই, এটা মাথায় রাখবেন, এটা আমি নিজে বানিয়েছি। তো যখনই আমরা চাইল্ড ভেরিয়েবল অ্যাসাইন করব, তখন আমরা এরকম দুইটা হাইপেন দেবো। দুইটা হাইপেন দেওয়ার পর যা লিখবেন সেটা চাইল্ড ভেরিয়েবল হিসেবে এখানে অ্যাসাইন হবে, অন্য কোথাও না, এখানে অ্যাসাইন। এবার এখানের মধ্যে আমরা মেইন কালার দিলাম আপনার ব্লু। ওকে, মেইন কালার দিলাম ব্লু। এরপর আমরা এখানের মধ্যে ফন্ট সাইজ একটা অ্যাড করে দিই, ফন্ট সাইজ। যেমন এখানে একটা জিনিস খেয়াল করেছেন, আমরা স্পেস দিচ্ছি না, কারণ স্পেস দিলে, এর আগের ক্লাসগুলো তো আমরা বলেছি, যদি আপনি মাঝখানে স্পেস দেন তখন এটা একটা আলাদা, এটা একটা আলাদা হয়ে যাবে সম্পর্ক। তো সম্পর্ক তৈরি করার জন্য আমরা মূলত এখানে এটা অ্যাপ্লাই করলাম। ওকে, এবার আমরা ফন্ট সাইজ ব্যবহার করি। ফন্ট সাইজ আমরা দিলাম ধরেন আপনার 16 পিক্সেল। এখন আমরা এটাকে আমাদের প্রজেক্টে কীভাবে অ্যাপ্লাই করব। ওকে, সো প্রজেক্টে অ্যাপ্লাই করার জন্য আমরা এখানের মধ্যে একটা কাজ করি, আমরা একটা H1 ট্যাগ নিই। সো আমরা H1 ট্যাগ নিয়ে H1 ট্যাগের মধ্যে লিখলাম an example for root variable। ওকে, জাস্ট এটা, জাস্ট লিখলাম এটা। এখন এটাকে আমরা সিএসএস অ্যাপ্লাই করার জন্য যেটা করব, আমরা জাস্ট একটু স্পেস নিলাম। আমরা প্রথমে কি করব, সিলেক্টর, বেসিক সিলেক্টর H1 নিলাম, সিলেক্ট করলাম, সরি, আমরা H1 নিলাম, কার্লি ব্র্যাকেট নিলাম। এবার এখানের মধ্যে আমরা ধরুন কালার দিতে চাচ্ছি, আমরা লিখলাম কালার। আমরা এখানে আর কিছু অ্যাড করব না, আমরা কালার দিলাম। আমরা ফন্ট সাইজ দিলাম। এবার আপনার কথা হচ্ছে, স্যার আমরা এখানে মধ্যে কালার কীভাবে অ্যাপ্লাই করব। জেনারেলি আমরা কি করি, রেড, গ্রিন, ব্লু লিখে দিই বা কালার কোড পেস্ট করে দিই, রাইট? বাট না, আমরা এখানের মধ্যে কি করব, আমরা কি করব, এগুলোকে অ্যাপ্লাই করব, এই যে কাস্টম, আমরা জাস্ট এই কাস্টম টেক্সট এখানে পেস্ট করব। বাট পেস্ট করার একটা রুল আছে, সেটা হচ্ছে আপনার ভার মূলত আপনার ভেরিয়েবল। সো আমরা প্রথমে কি করেছি, একটা ভেরিয়েবল বানিয়েছি বা একটা বক্স বানিয়েছি, সেই বক্সের ভিতর আমরা ব্লু একটা তথ্য সেট করলাম। এখন যতবার আমি এই বক্সটাকে কল করব, এই বক্সটা নিজের ভিতরে ব্লু যে ডেটাটা, সেটাকে আমাকে এখানে শো করে, মানে ইনপুট করাবে বা ইন্ডেক্সড করাবে। সিম্পল কনসেপ্ট হচ্ছে এটা। তো এখন আমি কি করব, এই বক্সটাকে কল করব। বক্সটাকে কল করার জন্য আমরা ভার ব্যবহার করব, যেটাকে মূলত ভেরিয়েবল বলে। তো আমরা ভার ব্যবহার করে এখানের মধ্যে আমরা আমাদের এই বক্সটাকে কল করব। তো আমরা বক্সটাকে কল করলে এই যেখানে শো করছে, বাস কল করলাম। তো এখন যদি আমরা দেখি কাজ করে নাকি, দেখেন কাজ হচ্ছে। এখন আপনি কীভাবে শিওর যে এটা কাজ হচ্ছে, তো আমরা যদি এটাকে আবার রিমুভ করে দিই, এখন আবার দেখি, দেখেন বেসিক, আশা করি বুঝতে পেরেছেন। সেমভাবেই আমরা এখানের মধ্যেও সেটা করব, যে আমরা লিখব ভারের মধ্যে আমরা হাইপেন দিয়ে আমরা ফন্ট সাইজ। সো আবার বলে দিই, এগুলো আমি নিজে বানিয়েছি, আপনি নিজের মন মতো বানাতে পারেন, যে কোনো ভাষাতেও হতে পারে, কোনো প্রবলেম নেই। কারণ ভেরিয়েবল যে কোনো ফরম্যাটে হতে পারে। জাস্ট মনে রাখবেন, ভেরিয়েবল বানানোর কিছু শর্ত আছে। প্রথমত এখানে নাম্বার অ্যাড না করলেই ভালো। দ্বিতীয়ত নাম্বার অ্যাড করা যায়, সেটা একটা নিয়ম আছে, তো নাম্বার অ্যাড না করলেই ভালো। টেক্সট, এই যে টেক্সট যেটা, সেগুলোর মধ্যে যাতে কোনো স্পেস না থাকে, স্পেস থাকলে হাইপেন দিয়ে সেটাকে ভরাট করে দেবেন। ওকে, এগুলো হচ্ছে বেসিক রুল, হয়ে গেল। এই যেমন একটা, আবার ভেরিয়েবল তৈরি করার আরেকটি সবচেয়ে বড় নিয়ম, বড় হাতের এ থেকে জেড আর ছোট হাতের এ থেকে জেড দুটোটা আলাদা মিনিং। অর্থাৎ আপনি যদি নেম একটা ভেরিয়েবল বানান, আর আপনি যদি নেম একটা ভেরিয়েবল বানান, তাহলে এই দুটোটা কিন্তু
নর্মাল লজিকে কিন্তু সেমই, বাট প্রোগ্রামিংয়ের ভাষায় প্রতিটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মধ্যে এই দুটোটার মিনিং কিন্তু আলাদা। নেম একটা আলাদা ভেরিয়েবল হবে, নেম আর একটা আলাদা ভেরিয়েবল হবে, এই জিনিসগুলো মাথায় মনে রাখবেন সব প্রোগ্রামিং, চাই সেটা পিএইচপি হোক, জাভা হোক, জাভা স্ক্রিপ্ট হোক, পাইথন হোক, সবগুলোতে সেম রুলই ফলো হয় ভেরিয়েবলের। কারণ দিন শেষে সব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজই এসেছে আপনার অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের আদলে। সো আশা করি এতটুকু বুঝতে পারলেন। তো আমরা এবার এটাকে আরেকটু মানে আপনারা নোট ডাউন করে নিন, আমরা আরেকটু ফার্দার এটাকে প্র্যাকটিস করব। সো এবার আমরা যেটা শিখবো সেটা অনেক গুরুত্বপূর্ণ, এটা আমরা একই টাইমে অনেকগুলো সেকশন বা বলতে পারেন একটা সেকশনের ভিতরে থাকা সেকশন বা বলতে পারেন লিস্ট, তালিকা, এগুলোর ক্ষেত্রে আমরা ব্যবহার করি যেটাকে আমরা কম্বাইনিং সিলেক্টর বলি। তো কম্বাইনিং সিলেক্টর দুই ফরম্যাটে হয়, একটা হচ্ছে ডিসেন্ডেন্ট আর একটা হচ্ছে চাইল্ড। যেমন এক্সাম্পল স্বরূপ ধরে নেন, এটা আবার আসছে, যেমন এক্সাম্পল স্বরূপ ধরে নেন আমরা এগুলো লাগবে, এগুলো বাদ করে দিই, আমরা এগুলো সবগুলো বাদ করে দিই, আমাদের এগুলো এখন লাগছে না। সো আমরা ধরেন একটা নেভিগেশন বারের এক্সাম্পল দিই, ওকে। যেমন ধরেন আমরা ন্যাভ লিখলাম, নেভিগেশন বার। এবং নেভিগেশন বার আমরা কীভাবে তৈরি করি এটা অলরেডি আপনারা জানেন, দেখিয়েছি। আমরা এ ধরেন এ ট্যাগ ব্যবহার করে, সরি, এ টেক ব্যবহার করে আমরা এখানের মধ্যে ন্যাভিগেশনসগুলোকে তৈরি করি। যে মেনু বার আর কি, তো মেনু বারের মধ্যে ধরেন আমি দিলাম অ্যাবাউট, এবং সেম জিনিসটা আমরা এখানে দুইবার করি। হ্যাঁ, আরেকটা বানালাম, এটাকে দিলাম যে আমি কন্ট্যাক্ট আস, ওকে। সিম্পল, কঠিন কিছু না, জাস্ট একটা ন্যাভিগেশন। তো ডিসেন্ডেন্ট মূলত, ডিসেন্ডেন্টটা হচ্ছে যে আমরা যদি আমরা এখানের মধ্যে ডিসেন্ডেন্ট সিএসএস অ্যাপ্লাই করি, তো ডিসেন্ডেন্ট সিএসএস এর লজিক হচ্ছে এটা আমরা এইচটিএমএল প্রজেক্টে বা ফার্স্ট সিএসএস ক্লাসটার মধ্যে একটা ধারণা দিয়েছিলাম বা একটা এক্সাম্পল দেখিয়েছিলাম। এটাকে এভাবে বুঝেন যে ডিসেন্ডেন্ট মানে কি, ডিসেন্ডেন্ট মানে হচ্ছে প্রজন্ম, রাইট? তো নেভিগেশন বারের ভেতরে সব নেভিগেশন বারে যেখানে যেখানে আমরা এ ট্যাগ ব্যবহার করেছি সেগুলোর মধ্যে সিএসএস আমরা অ্যাপ্লাই করতে চাচ্ছি, তখন আমরা ডিসেন্ডেন্ট সিলেক্টর ব্যবহার করব, যেটা হচ্ছে আপনার কিছু, তো আমরা আগে স্টাইল নিয়ে নিই। যেমন আমরা জাস্ট প্রথমে লিখব ন্যাভ, একটু স্পেস দেব, এবার ন্যাভের এ, ন্যাভ, ন্যাভ আপনার সিলেক্ট ন্যাভ ট্যাগের মধ্যে যে আমি এ ট্যাগ আছে সেই এ ট্যাগের মধ্যে আমি অ্যাপ্লাই করতে চাচ্ছি। তো আমরা আগে আউটপুটটা দেখিনি, আউটপুটটা হচ্ছে জাস্ট এরকম, এইগুলো এরকম দেখতে। তো আমরা প্রথম কাজ কি করব, আমরা এখানে লিখব কালার, কালার আমরা দেব রেড, ফন্ট সাইজ সেম, সব কিছু সেমই, কোনো এক্সটার্নাল চেঞ্জ নেই, জাস্ট চেঞ্জ হবে আপনার এখানে সিলেক্টরের উপর। আমরা ফন্ট সাইজ দিলাম আপনার 25 পিক্সেল, আমরা ব্যাকগ্রাউন্ড, না ব্যাকগ্রাউন্ড না দিই, আমরা এখানের মধ্যে দিলাম আপনার বর্ডার, আমরা বর্ডার দিলাম 2 পিক্সেল। আমরা এক্সাম্পল দেখি, যেমন দেখেন অ্যাবাউট কন্টেকাস, অ্যাবাউট কন্টেকাস। সো আশা করি এক্সাম্পলটা বুঝতে পেরেছেন ডিসেন্ডেন্টের অর্থ কী। সিমিলারভাবে আরেকটা আপনাকে বললাম, সেটা হচ্ছে চাইল্ড। তো চাইল্ডটা আমরা জেনারেলি লিস্ট রিলেটেড কাজগুলোতে ব্যবহার করি, লিস্ট, টেবিল, এগুলোর মধ্যে বেশি ব্যবহার করি। যেমন ধরেন আমরা এখানে ন্যাভিগেশন বারতে ইউজ করে ফেললাম, আমরা ধরেন একটা আনঅর্ডার লিস্ট বানাচ্ছি, আনঅর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্টের মধ্যে আমরা লিস্ট ট্যাগ নিই। আমরা লিস্ট ট্যাগের মধ্যে লিখলাম
আমরা এটাকে কপি করে নিই। সো এই টাইপের তালিকা ভিত্তিক কাজগুলোতে আমরা মূলত চাইল্ড সিলেক্টর ব্যবহার করি, আবার অনেক সময় আমরা ডিসেন্ডেন্ট সিলেক্টরটাও ব্যবহার করি, ডিপেন্ড করে আপনি কোনটা। তো এক একটা এক এক কাজে, তালিকা রিলেটেড কাজগুলোতে আপনি যদি চাইল্ড সিলেক্টর ব্যবহার করেন বেশি ভালো হয়। তো এটার জন্য, কারণ এটা হচ্ছে একটা তালিকা আর এটা হচ্ছে আপনার একটা ডিসেন্ডেন্ট রিলেটেড অর্থাৎ নেভের আন্ডারে। তো এই টাইপের জিনিসগুলোর জন্য আমরা মূলত ডিফারেন্ট ডিফারেন্ট সিলেক্টর ব্যবহার করি, সেমটা ব্যবহার করি না। তো তালিকা রিলেটেড কাজের জন্য আমরা প্রথমে সেম রুলই ফলো করব। আমরা লিখব প্রথমে ইউএল, জাস্ট এখানের মধ্যে আমরা ব্যাক স্পেস দেবো। ব্যাক স্পেস যেটা, এটাকে মূলত ফ্রন্ট স্পেস আর ব্যাক স্পেস বলে, তো এটা হচ্ছে আমাদের ব্যাক স্পেস। আমরা ব্যাক স্পেস দিই বা এটাকে আপনার গ্রেটার দেন লেসার দেনও বলতে পারেন, সমস্যা নাই। এটা দিয়ে আমরা লিখবো লিস্ট এলআই, বাস হয়ে গেলো। আমরা এখানে একটু চাইলে স্পেস দিয়ে দিতে পারি, স্পেস না দিলেও সেম, সমস্যা নেই। আমরা আর একটু উপরে যাই, হ্যাঁ। সো আমরা যেটা করবো, আমরা সেম লজিকগুলোকে অ্যাপ্লাই করব। যেমন ধরেন আমরা এখানে কালার, প্রথমে কালার দিলাম ব্লু, তারপর ফন্ট সাইজ দিলাম 25 পিক্সেল। এরপর আমরা এখানে আরেকটা চাইলে প্রপার্টি ব্যবহার করতে পারি, সেটা হচ্ছে লিস্ট স্টাইল। সো আমরা লিস্ট স্টাইল ধরেন নাম দিলাম, যাতে মানে লিস্টের কোনো স্টাইলিংটা না দেখায়। সো এবার আমরা একটু জাস্ট দেখি অ্যাপ্লাই হয়েছে নাকি। এ দেখেন, দেখেছেন অ্যাপ্লাই হলো। সো এটা হচ্ছে মূলত আমাদের চাইল্ড সিলেক্টরের কাজ। ওকে, সো সিএসএস এর মধ্যে কিছু মানে বেশি প্রায়োরিটি যেগুলো আপনাদের দিতে হবে, সেটা হচ্ছে আপনার প্রথমত ইনলাইন সিএসএসকে, তারপর আইডি, ক্লাস, এলিমেন্ট, এগুলোকে আপনারা একটু বেশি প্রায়োরিটি দেবেন এবং এগুলোকে প্র্যাকটিস করবেন। তো যখন সিনিয়র ডেভেলপার লেভেলে আপনার মনে হবে যে হ্যাঁ আমি পারি, তখন আপনারা ফার্দার যেতে পারবেন অ্যাডভান্স সিএসএস এর দিকে। তো সেটার জন্য আপনার মিনিমাম যদি আপনারা ফেলে রাখলেও যদি আপনি অ্যারাউন্ড 4-5 মাস টাইম দেন, তাহলে আপনারা আশা করি সিএসএস খুব ভালো পারবেন। এছাড়া আপনার টেলভিন সিএসএসও আছে আবার। এতটুকু আশা করি বুঝতে পেরেছেন, এখানে কঠিন কিছু নেই, আমরা অলরেডি করে ফেললাম। সো আমরা বলেছিলাম যে আমরা ক্লাস আর আইডি একসাথে ব্যবহার করানো দেখাবো। সো আমরা ক্লাস আর আইডির একসাথে ব্যবহার দেখাই, কিসে দেখাবো, আমরা ন্যাভিগেশনের মধ্যেই দেখাই এবং আমরা ক্লাস আর আইডি একই টাইমে ব্যবহার করে দেখাই। প্রথমে আমরা কি করি, ন্যাভিগেশন যেটা, সেটাকে আমরা একটা ক্লাস দিই। আমরা ন্যাভিগেশনকে ক্লাস দিলাম মেনু, ওকে। এবং এই যে এই ট্যাগ, সেগুলোর মধ্যে একটাকে আমি এখানে আরেকটা এই ট্যাগ নিই, এটা আমরা দিলাম হোম। সো আমরা এই ট্যাগ যেটা, এখানের মধ্যে আমরা আরেকটা অ্যাট্রিবিউট নেব, যেটা হচ্ছে আপনার আইডি অ্যাট্রিবিউটে আমরা এটার মধ্যে লিখে দিলাম হোম। এখন আমরা একই টাইমে দুটোটাতেই সেম রুলগুলো অ্যাপ্লাই করব। তো অ্যাপ্লাই করার জন্য আমি প্রথমে কি করব, মেনু মানে আপনার ক্লাসকে ধরি। সো আমরা মেনু, তো মেনুর ভিতর আমাদের কি আছে, এই ট্যাগ আছে। তো আমরা এখানে কি ব্যবহার করব, ডিসেন্ডেন্ট, হ্যাঁ ইয়েস ডিসেন্ডেন্ট। আমরা ডিসেন্ডেন্ট নেব, ডিসেন্ডেন্টের মধ্যে আমরা প্যাডিং অ্যাড করব। আমরা আপনার প্যাডিং দিলাম 10 পিক্সেল, টেক্সট কালার দিলাম গ্রিন। টেক্সট ডেকোরেশন যেটা, আমরা টেক্সট ডেকোরেশন নান করে দিই। ওকে, টেক্সট ডেকোরেশন এগুলো আপনাদের দেখিয়েছি। এরপর আমরা কি করব, আমরা ব্যবহার করব আইডি। তো আইডি আমরা কিভাবে অ্যাসাইন করি, আইডি আমরা অ্যাসাইন করি হ্যাশ দিয়ে। তো আমরা হ্যাশ দিয়ে আমরা এখানে লিখব হোম। এবার এখানের মধ্যে আমরা জাস্ট কালারটা দিয়ে দিই, কালার রেড দিলাম, রেড কালারই মাথায় আসলো। এবার দেখি জাস্ট মানে যেই পেজে আছি সেই পেজটা হোম, জাস্ট এবার দেখেছেন খুব সুন্দর দেখতে লাগছে, হোম, ঠিক আছে। সো এটা হচ্ছে আপনাদের একটা বেসিক ধারণা, একটা সুন্দর মেনু বার আপনাদের হয়ে গেল। এবার আপনারা চাইলে এখানে রুট ভেরিয়েবলের লজিকটাও অ্যাপ্লাই করতে পারেন। রুট ভেরিয়েবলের তো এক্সাম্পল আপনাদেরকে অলরেডি দিয়ে দিয়েছি। সো আপনারা চাইলে তো রুট ভেরিয়েবলটা বেশি প্র্যাকটিস করলে বেশি ভালো আপনাদের জন্য, যখন আপনারা সিনিয়র ডেভেলপার লেভেলে যাবেন বা জুনিয়র ডেভেলপার লেভেলের মধ্যেও আপনাদের অনেক কাজে আসবে, কারণ এখানের মধ্যে আপনি কাস্টমগুলো ব্যবহার করছেন। এগুলো আপনাদের মনে রাখা একটু প্রবলেম হয়ে যায়। অনেক সময় আমাদের কি হয়, ভেরিয়েবলস, যেমন এই প্রতিটা প্রপার্টিস কিন্তু এক একটা ভেরিয়েবলের মতো কাজ করে। প্রপার্টিসগুলো কিন্তু সেলফ বিল্ডিং ভেরিয়েবল ধরতে গেলে, যেখানের মধ্যে আমাদের একটা ভ্যালু থাকে। তো আমরা এগুলো চাইলে নিজেদের কাজের জন্য তৈরি করে রাখতে পারি। যেমন ধরুন আমি একটা ভেরিয়েবল বানাইলাম হিরো সেকশনের জন্য, যে মানে
ডান দিকে যেগুলো থাকবে সেটার জন্য আমি বানালাম যে রাইট লেফট ওরকম করে একটা ভেরিয়েবল বানাই ফেললাম। এবার সেই ভেরিয়েবলের মধ্যে আমি আগে থেকে ডিসাইড করে রাখা কিছু, ধরেন ফন্টের সাইজ, ফন্ট ফ্যামিলি কী হবে, মানে ওগুলো দিয়ে দিলাম। তো এতে করে আমরা প্রজেক্ট ইউজ করার সময় জাস্ট ওখান থেকে লিখে দিলেই হয়ে যাচ্ছে, আমাদের আলাদা করে কোনো প্রবলেম ফেস করতে হবে না। সো আশা করি বুঝতে পেরেছেন। সো আজকের ক্লাসটা এতটুকুই ছিল। আজকের ক্লাসের মেইন টপিক ছিল যে আপনাদেরকে সিলেক্টার্সগুলোর শিখিয়ে দেওয়া, আর দ্বিতীয় সিলেক্টার্সগুলো স্পেসিফিক এবিলিটিসগুলো, আর সবচেয়ে বড় কথা রুট ভেরিয়েবল। জেনারেলি বেসিকের মধ্যে রুট ভেরিয়েবলটা সম্পর্কে অতটা শিখাই না, তো আমরা তাও প্রতি প্রজেক্টের মধ্যে চেষ্টা করবো রুট ভেরিয়েবলটাকে আরও বেশি প্র্যাকটিস করার, কারণ যত বেশি এটা প্র্যাকটিস করবেন তত আপনাদের এটা কাজে আসবে। সো আজকের ক্লাসটা এতটুকুই। থ্যাংক ইউ, শুভরাত্রি।